মূল্যস্ফীতির জাতাকলে পিষ্ট গ্রামীণ জনপদ, শহরের তুলনায় বেড়েছে জীবনযাত্রার ব্যয়, স্বস্তি দিতে বাজার ব্যবস্থাপনায় বৈষম্য কমানোর তাগিদ। অনিয়মের বরপুত্র যেন ডেমরার ডিএমআরসি কলেজের চেয়ারম্যান মোল্লা। বাধ্যতামূলক কোচিং, পরীক্ষার কেন্দ্র কবজায় নেয়া, অর্থ আত্মসাৎ সহ নানা অভিযোগ মামলা করেছে দুদক। খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে গাজীপুর সিটি কর্পোরেশনের কার্যক্রম, জরুরি সেবা নিতে চরম ভোগান্তিতে বাসিন্দারা, বাড়তি চাপের অজুহাত নির্বাহী কর্মকর্তার। এবং পেন্টাগনের কর্মকর্তা ছাঁটাইয়ের প্রক্রিয়ায় নেমেছে ট্রাম্পের দল, তৈরি করা হচ্ছে তালিকা, বাদ দেয়া হতে পারে মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফকে। সকালের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। জীবনযাত্রার ব্যয় গ্রামের তুলনায় বেশি থাকে শহরে, তাই ব্যয় বৃদ্ধির হারও শহরে বেশি। তবে বাংলাদেশে যেন উল্টো চিত্র, শহরের তুলনায় গ্রামেই জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির হার বেড়েছে। অক্টোবর মাসের মূল্যস্ফীতির চিত্র বলছে খাদ্য ও খাদ্য বহির্ভূত উভয় ধরনের মূল্যস্ফীতির চাপে গ্রামের মানুষ শহরের তুলনায় বেশি ভুগছে। এমন বাস্তবতায় পল্লী জনগোষ্ঠীকে স্বস্তি দিতে বাজার ব্যবস্থাপনায় বৈষম্য কমানোর তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। সরকারিভাবে নানা পদক্ষেপ নেয়ার পরও ঠেকানো যাচ্ছে না নিত্যপণ্যের ঊর্ধ্বগতি। মূল্যস্ফীতির প্রভাবে গ্রামে জীবনযাত্রার ব্যয় শহরের সাথে পাল্লা দিয়ে বাড়ছে। শুধু তাই নয়, গ্রামে এই ব্যয় বাড়ার হার ছাড়িয়েছে শহরকেও। পল্লী অঞ্চলের মানুষজন জানাচ্ছেন তাদের কষ্টের কথা। একটা ভালো জিনিস খাইতে গেলে কমসে কম 600-700 টাকা লাগবে। মায়েরা অসুস্থ, দেশি মুড়ি খাইব, মানে আমার তো সমর্থন নাই। জিনিস বর্তমানে খাই নাই, 80 টাকা 90 টাকা কেজি অভাব পড়ে আছে বর্তমানে। আধা কেজি পেঁয়াজ 75 টাকা কিনে, মাছ যদি 300 টাকা, তার বাকি সংসারটা কিভাবে চলবো? বাচ্চা 3টা সাবজেক্ট পড়াবে গেলে মনে করেন মোটামুটি 4000 টাকা লাগে। কোনোদিন শখ করে আব্বু একটু ঘুরতে যাবো, এই ঘোরার টাকাটা দিতেই আমাদের কষ্ট হয়ে যায়। পরিসংখ্যান ব্যুরো বিবিএস বলছে অক্টোবর মাসে গ্রামে খাদ্য মূল্যস্ফীতির হার শহরের তুলনায় বেশি, যদিও গ্রামই খাদ্যের প্রধান যোগানদাতা। অন্যদিকে খাদ্য বহির্ভূত পণ্য ও সেবা গ্রামের ভোক্তারা কম গ্রহণ করলেও এই খাতের মূল্যস্ফীতি তাদের বেশি ভোগাচ্ছে। শহরাঞ্চলে কিন্তু ওই মূল্য বৃদ্ধি হলে সেটা নিয়ে হইচই বেশি হয়, সেটা নিয়ে কথাবার্তা বেশি হয়। এজেন্সি বা মন্ত্রণালয়ে আছেন তারা কিন্তু শহরাঞ্চলে মূল্যটাকে কমানোর জন্য প্রচেষ্টাটা কিন্তু শহরাঞ্চলে সীমাবদ্ধ থাকে। গ্রামাঞ্চলের মানুষ কিন্তু পাইকার ব্যবসায়ী অর্থাৎ যারা আছেন তাদের উপরে সম্পূর্ণরূপে নির্ভর, তারা অসহায়। খাতভিত্তিক মূল্যস্ফীতির তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় পোশাক পরিচ্ছদ, বিনোদন ও আসবাবপত্র ছাড়া বাকি 5টি খাতে শহরের তুলনায় গ্রামেই মূল্যস্ফীতি বেশি। শিক্ষা ও স্বাস্থ্যের মতো খাতগুলোতে খরচ বাড়ার হার শহরের তুলনায় গ্রামে বাড়ছে। অর্থনীতিবিদরা বলছেন পণ্যের সমবন্টন করা না গেলে গ্রামীণ জনগোষ্ঠীর ওপর চাপ কমানো সম্ভব নয়। গ্রামীণ এবং শহরাঞ্চলের মধ্যে যে বৈষম্য বিদ্যমান, এই বৈষম্যই কিন্তু গ্রামাঞ্চলের মানুষকে অবহেলিত করে রেখেছে, কিন্তু তাদেরকে আবার বেশি মূল্যে সমস্ত জিনিস কিনতে হচ্ছে, যার ফলে ওখানে মূল্যস্ফীতি আরও বেশি হচ্ছে। মূল্যস্ফীতির হার কমাতে শুধু সুধার বাড়ানোই সমাধান নয়, বরং বাজারে শৃঙ্খলা ফেরানো সহ রাজস্ব ও মুদ্রানীতির সমন্বয়ের পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। রোদ ঝড় বৃষ্টিতে ভিজে সারা দেশের খাদ্যের চাহিদা পূরণ করছেন গ্রামের যে সকল সাধারণ মানুষ। সরকারি হিসেব বলছে মূল্যস্ফীতির কষাঘাতে সবচেয়ে বেশি জর্জরিত তারা। যেটুকু আয় তা দিয়ে সংসার চালাতে গিয়ে খাদ্য বহির্ভূত পণ্য ছাড়াও শিক্ষা ও চিকিৎসা খাতে ব্যয় কমাতে বাধ্য হচ্ছেন তারা। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার প্রবাসী কর্মীদের জন্য ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, এখন থেকে বিদেশ যাত্রার সময় দুশ্চিন্তামুক্ত আরামদায়ক ভ্রমণ সহজ হবে। জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ শেষে বৃহস্পতিবার রাত 8টার পর আজারবাইজান থেকে ঢাকায় পৌঁছান প্রধান উপদেষ্টা। বিমানবন্দরে মাল্টিপারপাস পার্কিংয়ে ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করেন তিনি। এ সময় উপস্থিত যাত্রীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ডক্টর ইউনূস। তিনি বলেন, বিদেশ যাত্রার সময় বিমানবন্দরে এসে লম্বা সময় অপেক্ষার ঝক্কি নিরসন করবে এই লাউঞ্জ। অল্প সময়ের মধ্যে এই উদ্যোগ বাস্তবায়ন করায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি। এটা আস্তে আস্তে আরও সংস্কার হবে, যাতে করে এটা পুরো জিনিসটা আপনাদের কাজে লাগে এবং আপনারা স্বস্তি পান। এখানে আসলে আর কিছু চিন্তা করতে হয় না। এবার আমি আর বিমান আমরা আমাদেরকে নিয়ে যাবে যেখানে যাবার, বাকি সব ব্যবস্থা এখান থেকে হবে। কাউকে দুশ্চিন্তার মধ্যে থাকতে হবে না। যোগাযোগ যা করতে হয় এখানে বসে করবেন, এখানে বিমানবন্দরে যে আনুষ্ঠানিকতা আছে যেগুলো করতে হয় সেগুলোও করবেন।
যাতে করে সহজে আপনি যান, আপনার মাথার থেকে দুশ্চিন্তার ভারটা তুলে নেওয়া হলো এইটার উদ্দেশ্য। সেই যাত্রা শুরু হলো, আজকে আমরা খুবই আনন্দিত। আর কোনো দেশ যাতে অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে জঙ্গি হামলায় নিহত 2 বিচারকের স্মরণ সভায় তিনি একথা বলেন। এ সময় 2005 সালে ঝালকাঠিতে জঙ্গি হামলায় নিহত 2 বিচারপতি জগন্নাথ পাড়ে ও সোহেল আহমেদকে স্মরণ করেন। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন আয়োজিত স্মরণ সভায় আসিফ নজরুল বলেন, কোনোভাবেই উগ্রবাদকে গ্রহণ করা হবে না। বলেন, এদেশের চারিদিকে কোনো বন্ধু রাষ্ট্র নেই, যা ঘটে তা ফুলিয়ে ফাঁপিয়ে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরে। বাংলাদেশের চারপাশে তো খুব বন্ধুভাবাপন্ন দেশ নাই, তাদের সবসময় চেষ্টা থাকে বাংলাদেশকে হেয় করা, একটা ঘটনাকে অনেক ফুলিয়ে ফাঁপিয়ে দেখা, এটাকে নিয়ে ষড়যন্ত্র করা। আমরা আমাদের দেশকে আন্তর্জাতিক ষড়যন্ত্র থেকে রক্ষা করতে চাই, বাংলাদেশকে আরও কোনো ফ্যাসিবাদ বা ষড়যন্ত্রের মুখ থেকে রক্ষা করতে চাই। আমাদের অবশ্যই জঙ্গিবাদ, মৌলবাদ থেকে নিজের দেশকে রক্ষা করতে হবে যে কোনো মূল্যে। মেয়র কাউন্সিলরদের অপসারণের পর খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে গাজীপুর সিটি কর্পোরেশনের কার্যক্রম। জন্ম, মৃত্যু, ওয়ারিশ সনদ সহ জরুরি সেবা নিতে চরম ভোগান্তিতে বাসিন্দারা। সেবা বঞ্চিতদের অভিযোগ, এতে সামাজিকভাবেও সৃষ্টি হচ্ছে নানা সংকট। সিটির প্রধান নির্বাহীও বলছেন, বিশাল জনসংখ্যার বিপরীতে বাড়তি দায়িত্ব পালন করতে গিয়ে তাদেরও চাপ সামলাতে হচ্ছে কয়েক গুণ। জুনায়েদ রুবেলের ছবিতে রাজিবুল হাসানের রিপোর্ট। সন্তানদের স্কুলে ভর্তি করাতে স্ত্রীর জন্ম সনদ নিতে এসেছেন মোহাম্মদ জামাল মিয়া। 2 ঘন্টারও বেশি সময় অপেক্ষা করেন শিমুলতলির কাউন্সিলর অফিসে, অথচ ঘন্টার পর ঘন্টা ফাঁকা চেয়ার, নেই দায়িত্বে থাকা সচিব। কোনো সময় অন্য জায়গায় ব্যস্ততা দেখা যায়, সচিব নাই, সচিব গেছে অন্য জায়গায়। আজকে 2 থেকে 2.5 ঘন্টা ধরে বসে রয়েছি। অনেকটা ওয়ার্ডের মধ্যে এইভাবে যদি আমাদের মতো সাধারণ জনগণের সাথে যদি এরকম হয়, তাহলে কীভাবে চলবে বলেন? এমন পরিস্থিতি আয়তনে দেশের সবচেয়ে বড় গাজীপুর সিটি কর্পোরেশনের 8টি অঞ্চলেই। কোথাও দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তার ব্যস্ততার অজুহাত, কোথাও উপস্থিতি অনিয়মিত। 5 আগস্টের পর বিশেষ পরিস্থিতিতে দেশের সবকটি সিটি কর্পোরেশনের জনপ্রতিনিধিদের অপসারণ করে অন্তর্বর্তী সরকার। স্থানীয়রা বলছেন, এরপর থেকেই নাগরিক সেবায় ভোগান্তি বাড়ছে মাঠ পর্যায়ে। সরাসরি জনগণের সঙ্গে সম্পৃক্ত জনপ্রতিনিধি না থাকায় জন্ম মৃত্যু নিবন্ধন, সংশোধন, ওয়ারিশান সার্টিফিকেট সহ জরুরি সেবা পেতে ছুটাছুটি করতে হচ্ছে নগরবাসীকে। কোন ম্যাজিস্ট্রেট আসবে কারোই চিনি না, কোথা থেকে কোথায় যাব। 1 সপ্তাহ যাবত একটা কাগজের জন্য ঘুরতে হচ্ছে, দৌড়াদৌড়ি করতে হচ্ছে। এতে কি হচ্ছে? জনগণের কি উপকার হচ্ছে? না, জনগণ ক্ষতিগ্রস্ত হচ্ছে। যারা এই ছাত্র আন্দোলনে পক্ষে ছিল বা যারা ছাত্রদের বিপক্ষে যায় নাই, তাদেরকে রেখে অন্তত বর্তমান যে সংকট তৈরি হয়েছে সেটা কাটানো সম্ভব। এদিকে অপসারণ হওয়া জনপ্রতিনিধিদের দাবি, তাদের যে সামাজিক দায়বদ্ধতা সেটি প্রশাসনের কর্মকর্তারা সঠিকভাবে পালন করতে না পারায় দুর্ভোগ বাড়ছে। প্রতিটা ঘর যেভাবে আমরা চিনি সেভাবে তো একটা সরকারি কর্মকর্তা চিনে না। শামসুর ছেলের নাম জামাল, এটা আমরা জানি, কিন্তু এটা তারা জানে। তাহলে আপনি কিভাবে লিখবেন সে এখানে স্থানীয় বাসিন্দা? এই কারণে দেখা যেতেছে আপনি 10 দিন ঘুরাইতেছেন। এখন 10 দিন ঘুরতে গেলে সে কাগজ না পেলে তো সে তো অ্যাপ্লাই করতে পারবে না। কাউন্সিলর তার যে কর্মপরিধিটা, সামাজিক যে দায়বদ্ধতা, সেটা কিন্তু প্রশাসনের নাই। এখানে প্রায় 19টা ওয়ার্ডের দায়িত্বে একজন প্রশাসক। 19টা ওয়ার্ড একজন প্রশাসক কিভাবে চালাবে? সিটির নির্বাহী কর্মকর্তা বলছেন, পরিবর্তিত পরিস্থিতিতে একরকম বেসামাল অবস্থায় 3-4 গুণ কাজ করতে হচ্ছে। কাউন্সিলর সাহেবরা যেভাবে করতেন ওইভাবে আমরা করতে পারতেছি না, বাট আমরা প্রশাসনিকভাবে যেটা করার সেটা আমরা করেই যাচ্ছি। যেখানে মানুষ চেনা যায় না, ভাসমান ভোটার আছে, গাজীপুরটা একটু চ্যালেঞ্জিং, প্রবলেমগুলো এরাইজ হয় কেস টু কেস, সেগুলো আমরা দেখে তাৎক্ষণিকভাবে সমাধান করার চেষ্টা করি। হয়তো একটু ডিলে হয়। 329.53 বর্গ কিলোমিটার আয়তনের এই শিল্পনগরীতে 25 লাখের বেশি জনসংখ্যার পরিসংখ্যান থাকলেও বর্তমানে যা কয়েক গুণ বেশি। রাজিবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর। গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের স্বাস্থ্যসেবা আরও বেগবান করতে নির্মাণ করা হয় 29টি সুবিধা সম্বলিত একটি মাল্টিপারপাস ভবন। তবে 2 বছর পেরিয়ে গেলেও ভবনটি অব্যবহৃত। এতে সুবিধা বঞ্চিত রোগী, চিকিৎসক ও হাসপাতালের কর্মকর্তারা। ভবনটির সব সেবা চালু করতে কোনো উদ্যোগ নেই হাসপাতাল কর্তৃপক্ষের। HM মানিকের ছবিতে জয়ন্ত শিরালির রিপোর্ট।
250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে 2020 সালে দেশের 9টি জেলায় তৈরি করা হয় মাল্টিপারপাস ভবন। অগ্রাধিকার ভিত্তিতে গোপালগঞ্জেও জেনারেল হাসপাতালের ভবন ঘেঁষে নির্মাণ করা হয় 5 তলা বিশিষ্ট বহুমুখী সেবার এ ভবনটি, যেখানে রয়েছে ক্যান্টিন, ভিজিটর ওয়েটিং, আধুনিক ফার্মেসি, ডক্টরস ডরমেটরি, গেস্ট লাউঞ্জ, কিচেন সহ 29টি সুবিধা। নির্মাণ শেষে 2022 সালের অক্টোবরে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয় ভবনটি। তবে 2 বছর পেরিয়ে গেলেও কার্যক্রম শুরু হয়নি ভবনটির। শুধু নিচতলার ক্যান্টিন ও ভিজিটর ওয়েটিং রুম ব্যবহার হচ্ছে স্টোর হিসেবে, ফাঁকা পড়ে আছে বাকি কক্ষগুলো। ভবনটির সব সুবিধা চালুর দাবি জানিয়েছেন রোগী, চিকিৎসক ও কর্মকর্তারা। দীর্ঘদিনেও ভবনটির সুবিধাসমূহ চালু না হওয়ায় ক্ষোভ জানিয়েছেন বাস্তবায়নকারী সংস্থা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। এতদিন ধরে কেন বন্ধ আছে বা কি আছে, কর্তৃপক্ষের কাছে এটা আমাদের একটা আকুল আবেদন, যাতে এটার আমরা সুফল ভোগ করতে পারি। এই বিল্ডিংটা চালু হলে আমার মনে হয় যে হসপিটালের রোগী, ডক্টর এবং স্টাফ সবার জন্যই অত্যন্ত উপকারী একটা বিষয় হবে। যে সমস্ত উদ্দেশ্য নিয়ে এই ভবনটা তৈরি করা হয়েছিল, আজ পর্যন্ত এটা আমার এখানে এই জনগণ, এই এলাকার জনগণ এর সুবিধা পাচ্ছে না। হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান, ভবনটির প্রয়োজনীয়তা সম্পর্কে নিজেই বোধগম্য নন। কোন কোন কাজে এটি ব্যবহার করা যায় তা ভেবে দেখবেন। মাল্টিপারপাস রুমের বিল্ডিংয়ের যে কারণে ওটা করা হয়েছে এটাই আমার কাছে পরিষ্কার ছিল না বা নেই। 5 তলা বিশিষ্ট মাল্টিপারপাস ভবনটি নির্মাণে ব্যয় হয় প্রায় 9 কোটি টাকা। জয়ন্ত শিরালি, সময় সংবাদ, গোপালগঞ্জ। মাদারীপুর সদর হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে 6 মাস ধরে বন্ধ র্যাবিস ভ্যাকসিন। এতে বন্য প্রাণীর আক্রমণে আক্রান্তদের মধ্যে বাড়ছে জলাতঙ্ক রোগের শঙ্কা। কেউ কেউ ফার্মেসি থেকে বেশি দামে ভ্যাকসিন কিনে সেবা নিচ্ছেন। এতে বেড়েছে হয়রানি ও ভোগান্তি। চাহিদার তুলনায় সরবরাহ কমের অজুহাতে দায় এড়ানোর চেষ্টা সিভিল সার্জনের। সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট আর ছবি তুলেছেন শাহাদাত আকন। কুকুরের কামড়ে আহত 2 বছরের মেয়েকে নিয়ে মাদারীপুর জেলা সদর হাসপাতালে এসেছেন সদর উপজেলার পূর্বরাস্তির খালেদা বেগম। কয়েক ঘন্টা লাইনে দাঁড়িয়ে জানতে পারেন হাসপাতালে নেই জলাতঙ্ক রোগের ভ্যাকসিন। খালেদার মতো বহু মানুষ কুকুর, বিড়াল সহ বন্যপ্রাণীর কামড়ে আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে হাসপাতালে ছুটে আসছেন। জলাতঙ্ক রোগের একমাত্র প্রতিষেধকের সরবরাহ না থাকায় ফিরে যাচ্ছেন অনেকেই। ভ্যাকসিন দিতে আসছে, এখন সরকারি তো কোনো ভ্যাকসিন পাইতেছি না। এখানে 5 টাকা দিয়ে টিকিট কাটছি, এখানে আসছি দেখি ভ্যাকসিন নাই। তখন বাইরে থেকে আমি কিনে আনছি 540 টাকা দিয়ে। খোঁজ নিয়ে জানা গেছে গত 6 মাস ধরে র্যাবিস ভ্যাকসিন নেই জেলার কোনো সরকারি হাসপাতালে। প্রতিদিন 150 থেকে 200 মানুষ সেবা নিতে আসেন এখানে, যার মধ্যে শিশুর সংখ্যাই বেশি। ভ্যাকসিন সরবরাহ না থাকায় বাহিরে থেকে 540 টাকা থেকে 900 টাকা কিনে আনছেন তারা। এতে খরচের সাথে বেড়েছে ভোগান্তি। শুনছি বলে এনে ফ্রি দেয়, আইয়ে দেয় না, কেনা লাগে, কিনগা দিতে হয়েছে। সাপ্লাই এখন ইদানিং নাই, আমরা চাহিদা দিছি, আবার আসলে আমরা দিব। জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সিভিল সার্জনের দাবি, চাহিদার তুলনায় রোগী বাড়ায় দেখা দিয়েছে ভ্যাকসিনের সংকট। পর্যাপ্ত অ্যাওয়ারনেস বিল্ডিং করার কারণে, সচেতনতা তৈরি করার কারণে জনগণ ছুটে আসতেছে। হ্যাঁ, তো সেই কারণে চাহিদার তুলনায় এই সরবরাহ সেরকম হচ্ছে না। সরকারি হাসপাতালে প্রতিদিন সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত ফ্রিতে ভ্যাকসিন দেওয়ার কথা রয়েছে। কুকুর, বিড়াল সহ বন্যপ্রাণীর আক্রমণের শিকার রোগীদের 7 দিনের মধ্যে জলাতঙ্ক রোগের ভ্যাকসিনের 3টি ডোজ নিতে হয়। এছাড়া 14 দিনে একটি ও 28 দিনে শেষ ডোজ নিতে হয়। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। বড় বড় গর্ত আর খানাখন্দে নারায়ণগঞ্জ পোস্তগোলা সড়ক মরণ ফাঁদে পরিণত হয়েছে। 1.5 দশকে হয়নি কোনো উন্নয়ন, প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। আর্থিক ক্ষতিগ্রস্ত হচ্ছেন পরিবহন মালিক ও চালকরা। ব্যবসায়ীরা বলছেন, ঝুঁকিপূর্ণ সড়কের কারণে বিসিক শিল্পনগরী সহ পোশাক কারখানাগুলো বিদেশি ক্রেতারা আসছেন না। এতে রপ্তানি খাতে প্রভাব পড়ছে, কমছে রাজস্ব। দ্রুতই পদক্ষেপের আশ্বাস সড়ক বিভাগের। শওকত আলী সৈকতের তথ্য ও আরিফ হোসেনের ছবিতে রিপোর্ট। নারায়ণগঞ্জের পাগলা বাজার থেকে চাষারা পর্যন্ত সড়ক জুড়ে জল, কাদা আর বড় বড় গর্ত। হেলে ধুলে চলছে যানবাহন, গাড়ি উল্টে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। একই অবস্থা চাষারা থেকে পঞ্চবটি পর্যন্ত। খানাখন্দ আর এবড়ো থেবড়ো সড়কে সীমাহীন দুর্ভোগ যাত্রী ও চালকদের।
প্রায় ১.৫ দশক ধরে নারায়ণগঞ্জ শহরের চাষারা থেকে ঢাকার পোস্তগোলা পর্যন্ত ১২ কিলোমিটার সড়ক এখন মরণ ফাঁদ। দিন দিন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে ঢাকা নারায়ণগঞ্জের এই সড়কটি। রাস্তার বেহাল দশায় যানজট সারাক্ষণ লেগেই থাকে। প্রচণ্ড ধুলাবালিতেও বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি, অতিষ্ঠ এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগের টানা ১৫ বছরের শাসনামলেও উন্নয়ন হয়নি সড়কটির। এই নারায়ণগঞ্জের মধ্যে সবচেয়ে অবহেলিত এই রাস্তাটা। কোনো রোগী যদি এই রাস্তা দিয়ে যায়, আপনার রোগীটার অবস্থা অনেক খারাপ হয়ে যায়। উল্টা জায়গা পাতি ভেঙে জায়গা, ওই ডিমেন্সেল ভেঙে যায়, ফোনাক্সেল ভেঙে যায়। বড় বড় গর্ত আর খানাখন্দে যন্ত্রাংশ ভেঙে আর্থিক ক্ষতিগ্রস্ত হচ্ছেন পরিবহন মালিক ও চালকরা। ব্যবসায়ীরা বলছেন, ঝুঁকিপূর্ণ সড়কের কারণে ফতুল্লার বিসিক শিল্পনগরী সহ আশপাশের পোশাক কারখানাগুলোতে আসছে না বিদেশি বায়াররা। রফতানি খাতে গতি ফেরাতে দ্রুত সড়কটি মেরামত সহ আধুনিকায়নের দাবি তাদের। যত দ্রুত সম্ভব আমরা যদি এটা ফোন লাইনের দিকে যাই, সেই ক্ষেত্রে আমাদের গতি বা আমাদের অ্যাক্সিডেন্ট বা আমাদের কর্মযোগ্য আরও স্পিড চলে আসবে। শিগগিরই মেরামতের আশ্বাস দিয়ে সড়কটিকে ৬ লেনে উন্নীত করার কথা জানায় সড়ক বিভাগ। বিদ্যমান যে সড়কটি আছে সেই সড়কে যেখানে খানাখন্দ রয়েছে এগুলো প্রতিনিয়ত মেরামত করা হচ্ছে। আশা করি শীঘ্রই বিদ্যমান সড়কটির মেরামত কাজ শেষ হবে। চাষারা থেকে পোস্তগোলা পর্যন্ত ১২ কিলোমিটার সড়ক দিয়ে চলাচলে প্রতিদিন ভোগান্তির শিকার হচ্ছেন অন্তত ৫ লক্ষাধিক মানুষ। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। বারবার সময় বাড়িয়েও টাঙ্গাইলের জোকার চরে ধলেশ্বরী নদীর ওপর নির্মাণাধীন ব্রিজের কাজ শেষ হয়নি। ৪ বছরে শেষ হয়েছে মাত্র ১০% কাজ। ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতিকে দুষছেন স্থানীয়রা। জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় নদী পারাপার হচ্ছেন ২ উপজেলার ৫০টি গ্রামের বাসিন্দা। দ্রুত সেতু নির্মাণের দাবি তাদের। নতুন ঠিকাদার নিয়োগ করে দ্রুত কাজ করার কথা বলছে এলজিইডি। কাদির তালুকদারের তথ্য, রাশেদ খানের ছবিতে বিস্তারিত প্রতিবেদন। এভাবেই জীবনের ঝুঁকি নিয়ে নদী পারাপার হতে হচ্ছে কোমলমতি শিশুসহ নানা বয়সী নারী পুরুষদের। ইতিমধ্যেই একাধিক মানুষের প্রাণহানির ঘটনা ঘটছে নদী পারাপারে। কাজের গাফিলতির কারণে এলাকাবাসীর চরম ক্ষোভ। টাঙ্গাইল সদর উপজেলার সঙ্গে বঙ্গবন্ধু সেতু সংযোগ সড়কের সহজ যোগাযোগের লক্ষ্যে ২০২০ সালের ১৩ সেপ্টেম্বর কালিহাতী উপজেলার জোকারচর ধলেশ্বরী নদীতে ব্রিজ নির্মাণের উদ্যোগ নেয় এলজিইডি। হায়দার কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড, অবনী এন্টারপ্রাইজ ও সৈয়দ মুজিবুর রহমান নামে যৌথ ঠিকাদারি প্রতিষ্ঠান টেন্ডারের মাধ্যমে ২৬৪ মিটার লম্বা এই সেতুটি প্রায় ৩৪ কোটি ৮২ লাখ টাকা ব্যয়ে নির্মাণের কার্যাদেশ পায়। যথাসময়ে কাজ শুরু করলেও নির্ধারিত ৩ বছরে কাজ শেষ করতে পারেনি। আবারও তাদের আরও ১ বছর সময় বাড়িয়ে ২০২৪ সালের ২৭ অক্টোবর পর্যন্ত সময়সীমা বাড়িয়ে দেয় কর্তৃপক্ষ। অতিরিক্ত দেওয়ার সময়েও কাজ শেষ করতে পারেনি। এ পর্যন্ত হয়েছে মাত্র ২০% কাজ। কর্তৃপক্ষের নজরদারি না থাকাকেই দায়ী করছেন এলাকাবাসী। ২৩ সালে শেষ হওয়ার কথা, আজ ২৪ সাল শেষ হয়ে গেল, এই পর্যন্ত ব্রিজের কাজে 20% নেওয়ার নাই। ব্রিজ না থাকার কারণে মেলা মেলা মানুষ আজ ব্রিজে পার হয়, তাদের কষ্ট, আমাদের কষ্ট। ৯টার পরে নৌকা পাই না, খুব কষ্ট হয়, তারপরেও যাই। এ বিষয়ে ঠিকাদার প্রতিষ্ঠানের কোনো বক্তব্য পাওয়া যায়নি। গাফিলতির অভিযোগ অস্বীকার করে নতুন ঠিকাদার নিয়োগ করে দ্রুত কাজ করার কথা বলেছে এলজিইডি। কাজ যত সময় শেষ না করায় আমরা চূড়ান্তভাবে ২৮ দিনের বাতিলের লক্ষ্যে ২৮ দিনের চিঠি দিয়েছি। এই কাজটি বাতিল হলে পরবর্তীতে আমরা পুনরায় টেন্ডারে যাব। ব্রিজটির নির্মাণ কাজ শেষ হলে টাঙ্গাইল সদর ও কালিহাতী উপজেলার অন্তত ৫০টি গ্রামের মানুষের যোগাযোগ ব্যবস্থা উন্নতি সহ কৃষিপণ্য ন্যায্য মূল্যে বিক্রির সুযোগ তৈরি হবে। সময় সংবাদ, টাঙ্গাইল। নওগাঁর মাঠে শুরু হয়েছে আমন ধান কাটা মাড়াই উৎসব। নতুন ধানে ঘরে ঘরে চলছে নবান্নের প্রস্তুতি। জেলায় এবার ৮,৫০,০০০ মেট্রিক টন ধান থেকে ৬,৬০,০০০ মেট্রিক টন চাল পাওয়ার আশা করছে কৃষি বিভাগ। নবান্নের ধান কাটা মাড়াইয়ের উৎসবের খবর জানাতে এই মুহূর্তে নওগাঁর বোয়ালিয়া মাঠে আছেন আমাদের সহকর্মী আর রকি। সরাসরি চলে যাব তার কাছে। রকি, আজ আসলে ৩০শে কার্তিকের একেবারে শেষ সময়, রাত পোহালেই পহেলা অগ্রহায়ণ। অর্থাৎ অগ্রহায়ণে এই জনপদের মানুষের কাছে কিন্তু একটি বৈচিত্র্যময়, অনেকটা কৃষি ধানের যে উচ্ছ্বাস বা ধান কেটে তোলার যে আনন্দ, সেই আনন্দটাকে মাতিয়ে তোলার জন্যই এই মুহূর্তে মাঠগুলোতে ব্যাপক পরিসরে ধান কাটা মারাই চলছে। এবং অগ্রহায়ণের প্রথমেই নবান্নের নতুন ধানের যে ঘ্রাণ, নতুন ধান দিয়ে ঘটা করে আনুষ্ঠানিকতা করা হয়ে থাকে এই বরেন্দ্র জনপদে। সেই লক্ষ্যেই মাঠগুলো থেকে ইতিমধ্যে ধান কেটে সেই ধানের, নতুন ধানের যে বিভিন্ন পিঠা পুলি করা হয়ে থাকে এবং এই পিঠার
যে উচ্ছ্বাস আত্মীয় স্বজন বা পরিজনদের নিয়ে প্রতি বছরই কিন্তু এই ঘটাকরি অনুষ্ঠানটি করে। নওগাঁর বরেন্দ্র জনপদে এবার মাঠগুলোতে কিছুটা প্রতিকূল পরিবেশ ছিল, মাঝামাঝি সময়ে বিভিন্ন বালাই মোকাবেলা করতে হয়েছে। শেষ সময়ে এসে এখানে ঘূর্ণিঝড়ের একটা দানা আঘাত কিন্তু অনেকটা মোকাবেলা করতে হয়েছে। তারপরও যে পরিমাণ ধানের যে ফলন দেখছিলাম সেই ফলনের গতি অনুযায়ী চাষিরা অনেকটাই খুশি। প্রতি বিঘায় তারা বলছেন 18 থেকে 20 মণ পর্যন্ত ধান তারা ঘরে তোলার একটা স্বপ্ন দেখছেন। এবং জেলা কৃষি বিভাগ বলছে জেলায় বিভিন্ন জাতের ধান রোপণ করা হয়েছে। বিধান উচ্চ ফলনশীল 93, বিধান 98 এরকম উচ্চ ফলনশীল এই জাতগুলো কিন্তু কৃষি বিভাগের পক্ষ থেকে একটা নিবিড় পরিচর্যার পর ধান কৃষকরা ঘরে তোলার যে আনন্দ এই মুহূর্তে আমরা দেখছিলাম। পুরো জেলা জুড়েই কিন্তু এখন ধান কেটে তোলার একটা উচ্ছ্বাস বা ধান কেটে তোলার একটা কর্মচঞ্চল্য চলছে এই বরেন্দ্র জনপদে। এখন পর্যন্ত কৃষি বিভাগ বলছে প্রায় 30% পাকা ধান কৃষকরা ঘরে তোলার প্রস্তুতি নিয়েছে বা ঘরে তোলা সম্ভব হয়েছে। তবে মাঠ জুড়ে কিন্তু এবার 1,96,000 হেক্টর জমিতে ফসল চাষাবাদ করা হয়েছিল বোরো ধান। এটা পর্যায়ক্রমে ধাপে ধাপে কিন্তু এই ধান কৃষকরা পুরো মাস জুড়ে নভেম্বরের ডিসেম্বর পর্যন্ত ধান ঘরে তুলবেন। তো এই ছিল নওগাঁর সার্বিক ধান ঘরে তোলা এবং নবান্ন উৎসবের সার্বিক খোঁজ খবর আমার কাছে। নওগাঁ থেকে নবান্ন উৎসবের প্রস্তুতির খবরাখবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী MR রকি। ঢাকার ধামরাইয়ের একটি পুলিশ ক্যাম্পে 3 মাসেও ফেরেনি স্বাভাবিক কার্যক্রম। পুলিশ সদস্য না থাকায় কয়েকটি ইউনিয়নে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে বলে অভিযোগ এলাকাবাসীর। চুরি ডাকাতি সহ অপরাধ প্রবণতা বেড়ে যাওয়ায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। তবে পুলিশ কর্মকর্তা জানান নিরাপত্তার স্বার্থে ক্যাম্পটির কার্যক্রম বর্তমানে বন্ধ রয়েছে। মনির হোসেনের ছবি ও মোজাফফর হোসেন জয়ের তথ্য নিয়ে রিপোর্ট। একসময় এই ক্যাম্পটিতে পুলিশ সদস্য ও এলাকাবাসীর আনাগোনায় সরগরম থাকলেও বর্তমানে শুনশান নিরাপত্তা। ক্যাম্পের কলাপসিবল গেটে ঝুলছে তালা, আর ক্যাম্পের সামনের মাঠে স্তূপ করে রাখা হয়েছে লাকড়ি। এমন চিত্র ঢাকার ধামরাইয়ের কুশুরা ইউনিয়নের বন্যা কুশুরা পুলিশ ক্যাম্পের। একসময় কুশুরা সহ আশপাশের ইউনিয়নের নিরাপত্তার জন্য এখানে পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছিল। সেখানে আজ পুলিশ না থাকায় চরম আতঙ্কে এলাকাবাসী। তারা বলছেন 5 আগস্টের পর থেকে এলাকায় জনপ্রতিনিধি ও পুলিশ না থাকার সুযোগে প্রতি রাতেই কৃষকের গোয়ালের গরু সহ মূল্যবান সম্পদ চুরি হচ্ছে। একই সঙ্গে মাদকসেবীদের আখড়ায় পরিণত হয়েছে এলাকাটি। বেড়েছে সন্ত্রাসী কার্যকলাপ। ক্যাম্পের অবস্থা তো ভালো না, আমাদের এলাকায় ডাকাত আরো বাইরে গেছে। এই এলাকাটা খুব ভালো ছিল, চুরি হইতো না। এখন এই যে ক্যাম্প যাওয়ার পরে এই যে গরু চুর, বিভিন্ন চুর এই আরম্ভ হয়ে গেছে। পুলিশ আসার পরে আমাদের গ্রামে চুরি ডাকাতি বন্ধ হয়ে গেছিল আর কি। নিরাপত্তার স্বার্থে পুলিশ ক্যাম্পটি আপাতত বন্ধ থাকলেও ফের চালুর প্রয়োজনীয়তার কথা জানান ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। যদি ওখানে একটা আবারও অফিসার ফোর্স দেয় পর্যাপ্ত পরিমাণ, সেক্ষেত্রে আমার থানার আইন শৃঙ্খলা রক্ষার্থে আমার জন্য হেল্পফুল হবে। বৃহত্তর ধামরাই উপজেলার 16টি ইউনিয়নের নিরাপত্তার জন্য একটি থানার অধীনে একটি পুলিশ ফাঁড়ি ও একটি ক্যাম্প স্থাপন করা হয়। সময় সংবাদ, সাভার। নির্বাচনে জয়লাভের পরপরই মার্কিন প্রতিরক্ষা দপ্তর থেকে কর্মকর্তা ছাঁটাইয়ের প্রক্রিয়ায় নেমেছে ডোনাল্ড ট্রাম্পের দল। পেন্টাগনের যেসব কর্মকর্তাকে ছাঁটাই করা হবে তাদের তালিকা তৈরি করছে তারা। বরখাস্তের সম্ভাব্য তালিকায় মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফ অন্তর্ভুক্ত হতে পারেন বলে জানা গেছে। ধীরে ধীরে নিজের প্রশাসন সাজাতে শুরু করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী 4 বছর যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থার হাল ধরতে যাদেরকে পাশে চান, এর মধ্যেই তাদের বাছাই করতে শুরু করেছেন তিনি। একই সঙ্গে কাদেরকে পাশে চান না তাদের তালিকাও তৈরি করছে ট্রাম্পের ক্ষমতা গ্রহণ প্রক্রিয়ার কাজে যুক্ত দল। মার্কিন প্রতিরক্ষা দফতরের বেশ কিছু কর্মকর্তার নাম এর মধ্যেই যুক্ত হয়েছে সেই তালিকায়। প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে হেগসেথের নাম ঘোষণার একদিন পরই মার্কিন সামরিক বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের বরখাস্ত করার পরিকল্পনার বিষয়টি প্রকাশিত হয়। বিভিন্ন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী পেন্টাগনের কর্মকর্তাদের বরখাস্তের পরিকল্পনাটি বর্তমানে প্রাথমিক পর্যায়ে আছে। ট্রাম্পের প্রশাসন গোছানোর প্রক্রিয়া এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এই পরিকল্পনায় পরিবর্তন আসতে পারে। তবে বরখাস্তের সম্ভাব্য তালিকায় মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফ অন্তর্ভুক্ত হতে পারেন। এছাড়াও ট্রাম্পকে ফ্যাসিবাদী আখ্যা দেওয়া যুক্তরাষ্ট্রের সাবেক শীর্ষ জেনারেল মার্ক মিলের সঙ্গে যারা সংশ্লিষ্ট সেসব মার্কিন কর্মকর্তাদের নিশানা করতে পারে ট্রাম্প প্রশাসন। এই বিষয়ে ট্রাম্পের প্রচারণা শিবিরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে কিছু বলতে রাজি হননি তারা।
এই পরিকল্পনা কতটুকু বাস্তবায়নযোগ্য সে বিষয় এখনো পরিষ্কার নয়। যদিও অতীতে মার্কিন প্রতিরক্ষা দফতরের কিছু কর্মকর্তার বিরুদ্ধে ব্যাপক সমালোচনা করতে দেখা গেছে ট্রাম্পকে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। সকালের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। গ্রামে জীবনযাত্রার ব্যয় বাড়ার হার ছাড়িয়েছে শহরকে। খাদ্যের প্রধান যোগানদাতা গ্রামেই এ খাতে মূল্যস্ফীতির চাপ বেশি, বাজারে শৃঙ্খলা ফেরানোর তাগিদ। ড্যামরার ডিএমআরসি কলেজের চেয়ারম্যান মোল্লা যেন অনিয়মের বরপুত্র। বাধ্যতামূলক কোচিং, পরীক্ষার কেন্দ্র কবজায় নেয়া, অর্থ আত্মসাৎ সহ নানা অভিযোগ, মামলা করেছে দুদক। এবং কাউন্সিলরদের অপসারণের পর গাজীপুর সিটি কর্পোরেশনের কার্যক্রম চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। ভোগান্তিতে সেবা প্রত্যাশীরা, বাড়তি চাপ সামলানোর অজুহাত নির্বাহী কর্মকর্তার। এই ছিল সকালের সময়ে। সঙ্গে থাকুন সময়ের।